আজকে আমরা আলোচনা করছি কিভাবে বৈজ্ঞানিক গবেষণাপত্র মানে সায়েন্টিফিক পেপার সহজে পড়া আর বোঝা যায়। হ্যাঁ, একটা ইন্টারেস্টিং টপিক। আমাদের হাতে একটা বেশ ভালো লেখা আছে PLOS কম্পিউটেশনাল বায়োলজির একটা প্রবন্ধ 10 সিম্পল রুলস ফর রিডিং আ সায়েন্টিফিক পেপার। আচ্ছা, মূল লক্ষ্যটা হলো এই যে বেশ কঠিন দেখতে লাগে লেখাগুলো, এগুলোর ভেতরে ঢোকার একটা সহজ রাস্তা খুঁজে বের করা। ঠিক। অনেকটা যেন গাইড বুকের মতো। হ্যাঁ, ঠিক তাই। প্রবন্ধে 10টা সহজ কিন্তু কাজের নিয়মের কথা বলা হয়েছে। দেখুন, সায়েন্টিফিক পেপার পড়া কিন্তু খবরের কাগজ বা ধরুন উপন্যাস পড়ার মতো একদমই নয়। না না, একেবারেই না। এমনকি টেক্সট বুক পড়ার চেয়েও আলাদা। এর জন্য দরকার হয় অ্যাক্টিভ রিডিং, মানে সক্রিয় পাঠ। সক্রিয় পাঠ একটু বুঝিয়ে বলবেন। মানে এটা শুধু পড়া নয়, এটা একটা খোঁজার প্রক্রিয়া, প্রশ্ন করতে করতে পড়া। আচ্ছা, আর এটা কিন্তু একটা স্কিল, বুঝলেন? মানে দক্ষতা, শিখতে হয়, প্র্যাকটিস করতে হয়, শুধু চোখ বোলালে হবে না। বুঝতে পারছি। মানে পড়ার সময় প্রশ্ন করা, নোট নেওয়া, নিজের মতো করে গুছিয়ে নেওয়া। একদম। বেশ, তাহলে নিয়মগুলো নিয়ে একটু কথা বলা যাক। প্রথম নিয়মটাই যেমন পড়ার আগে নিজের লক্ষ্য ঠিক করা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি আসলে কি জানতে চাইছি পেপারটা থেকে? শুধু মেন রেজাল্ট, নাকি কিভাবে কাজটা করা হলো সেই মেথডটা? হ্যাঁ, নাকি লেখকরা কিভাবে আর্গুমেন্টটা সাজিয়েছেন, লক্ষ্য অনুযায়ী পড়ার ফোকাসটাও পাল্টাবে। একদম। ওই প্রবন্ধের টেবিল 1-এ এটা বেশ গুছিয়ে দেওয়া আছে। ঠিক। যেমন ধরুন, নতুন ফাইন্ডিং কি সেটা জানতে অ্যাবস্ট্র্যাক্ট আর কনক্লুশন পড়লেই হয়তো হয়ে যায়। কিন্তু মেথডটা বুঝতে হলে তো মেথড সেকশনটা খুঁটিয়ে পড়তেই হবে। অবশ্যই। এরপর দ্বিতীয় নিয়ম, লেখকের উদ্দেশ্য আর লেখার ধরনটা বোঝা। মানে এটা কি একদম নতুন রিসার্চ, নাকি রিভিউ, অথবা কোনো নতুন টেকনিক নিয়ে লেখা? হ্যাঁ, এটা বুঝতে পারলে লেখকের যুক্তি বা সিদ্ধান্তগুলো মানে কনক্লুশনগুলো ধরতে সুবিধা হয়। তা ঠিক। আমি নিজেই হয়তো অনেক সময় রেজাল্টে লাফ দিতে চাই, কিন্তু লেখাটার রিভিউ জানলে আমার এক্সপেকটেশন অন্যরকম থাকে। স্বাভাবিক। এবার 3 নম্বর নিয়মটা বলি, যেটা আমার বেশ কাজের মনে হয়েছে। নিজেকে কয়েকটা প্রশ্ন করা, 6টা প্রশ্ন। কি কি প্রশ্ন? যেমন লেখকরা কি দেখাতে চাইছেন, তারা কাজটা কিভাবে করলেন, কেন এই বিশেষ পদ্ধতি নিলেন, রেজাল্ট কি, হুম, আর এই রেজাল্ট লেখকরা কিভাবে ব্যাখ্যা করছেন, এরপর কি করা যেতে পারে। দারুণ। এই প্রশ্নগুলো আসলে একটা ম্যাপের মতো, একটা জটিল পেপারকে ছোট ছোট অংশে ভেঙে বুঝতে হেল্প করে। ঠিক যেন একটা পাজল সলভ করার মতো, ছোট ছোট পিস জুড়ে জুড়ে। হ্যাঁ, পুরো স্ট্রাকচারটা ধরতে সুবিধা হয়। এরপর 4 নম্বর নিয়ম, যেটা হয়তো অনেকেই আমরা একটু এড়িয়ে যাই, ফিগার আর টেবিলগুলো মন দিয়ে দেখা। ওহ, ওখানেই তো আসল জিনিসটা থাকে, মানে ডেটা। তাই তো, অনেক সময় পুরো পেপারের সামারিটাই একটা ছবি বা গ্রাফে লুকিয়ে থাকে। তাই খুব জরুরি হলো গ্রাফের অ্যাক্সিস দেখা। মানে এক্স আর ওয়াই অ্যাক্সেসে কি আছে। হ্যাঁ, লেজেন্ডের কি বলছে, কোন স্ট্যাটিস্টিক্স ব্যবহার করা হয়েছে, কেন বার চার্ট বা কেন স্ক্যাটার প্লট, এগুলো বোঝা। ডেটাটা কিভাবে দেখানো হচ্ছে সেটা বুঝতে না পারলে আবার মেথডস অংশে ফিরে যেতে হতে পারে। ঠিক। প্রথম প্রথম একটু সময় লাগে হয়তো। সত্যি বলতে শুরুতে আমিও একটু ঘাবড়াতাম গ্রাফ দেখলে, কিন্তু আসল গল্পটা ওখানেই। প্রায়শই তাই। আর ছবি বা টেবিল বুঝতে পঞ্চম নিয়মটা, কনসেপ্ট ম্যাপ আঁকা, এটাও তো বেশ কাজের হতে পারে। অবশ্যই। মানে পেপারের মূল আইডিয়া, ভ্যারিয়েবলগুলো, তাদের মধ্যে সম্পর্ক, এগুলো একটা ছবিতে সাজিয়ে নিলে কে কাকে এফেক্ট করছে, কোনটা কারণ কোনটা ফল, হ্যাঁ, পুরো ব্যাপারটা অনেক পরিষ্কার হয়ে যায়, নিজের ভাবনাগুলো গোছানো যায়। বিশেষ করে যখন অনেকগুলো ফ্যাক্টর একসাথে থাকে। একদম। এবার আসি ৬ নম্বর নিয়মে, পড়ার সময় একটু ক্রিটিক্যাল থাকা। এখানেই তো ব্যাপারটা সিরিয়াস হয়ে ওঠে। পাবলিশড হয়েছে মানেই সেটা ফাইনাল ট্রুথ নয়, তাই তো? একেবারেই নয়। পিয়ার রিভিউ হয়েছে ঠিকই, কিন্তু তার মানে এই না যে এর কোনো লিমিটেশন নেই বা এর ব্যাখ্যাটাই একমাত্র ব্যাখ্যা। প্রশ্ন তুলতে হবে। প্রশ্ন করতে হবে, লেখকদের যুক্তি কি যথেষ্ট ডেটা দিয়ে সাপোর্টেড, কোনো লিমিটেশন কি এড়িয়ে গেছেন, অন্য কোনো ব্যাখ্যা কি সম্ভব। যে প্রমাণগুলো দেওয়া হয়েছে সেগুলো কি সত্যি তাদের দাবিকে সাপোর্ট করে? এই প্রশ্নগুলো খুব জরুরি। নিজের বায়াস নিয়েও ভাবতে হবে। ঠিক। এবার একটু লাফ দিয়ে নবম নিয়মটার কথা বলি,
আলোচনা করা। হ্যাঁ, ডিসকাশন। এটা দারুণ একটা উপায় শেখার। কোনো জার্নাল ক্লাবে বা কলিগদের সাথে? বা বন্ধুদের সাথে একটা পেপার নিয়ে বসলে অনেক নতুন দিক খুলে যায়, নিজের বোঝার ভুলগুলো ধরা পড়ে। অন্যের পয়েন্ট অফ ভিউ জানা যায়। কথায় আছে না, কাউকে শেখাতে গেলে নিজের শেখাটা ডবল হয়। হা হা হা, তা ঠিক। আমি নিজেও দেখেছি কঠিন পেপার নিয়ে আলোচনা করলে অনেক সোজা হয়ে যায়। অবশ্যই। তাহলে পুরো ব্যাপারটা যদি একটু গুছিয়ে দেখি, প্রথম দিকের নিয়মগুলো, যেমন লক্ষ্য ঠিক করা, লেখকের মোটিভ বোঝা, প্রশ্ন করা, ফিগার দেখা। এগুলো আমাদের পেপারের ভেতরের গঠনটা বুঝতে সাহায্য করে, একটা ফ্রেমওয়ার্ক দেয়। আর মাঝের নিয়মগুলো, যেমন ক্রিটিক্যাল হওয়া, মেথড দেখা। এগুলো আমাদের পড়ার অ্যাপ্রোচ বা ফিলসফিটা তৈরি করে। আর শেষের দিকে, যেমন আলোচনা করা, নোট নেওয়া, জ্ঞানের বৃহত্তর ছবির সাথে মেলানো, এগুলো হলো নেক্সট স্টেপ। ঠিক। তাহলে এই সব মিলিয়ে মানেটা কি দাঁড়ালো? মূল কথা হলো সায়েন্টিফিক পেপার পড়া শুধু ইনফরমেশন নেওয়া নয়। না, এটা একটা অ্যাক্টিভ অ্যানালিটিক্যাল স্কিল। আর যে কোনো স্কিলের মতোই প্র্যাকটিস আর একটা ভালো সিস্টেম ফলো করলে এটাকে ইমপ্রুভ করা যায়। আর 10 নম্বর নিয়মটা, শেষ নিয়মটা, একটা চমৎকার ভাবনা দেয়। কি রকম? পেপার পড়াকে ভাবা যেতে পারে জ্ঞান তৈরির লেগো ব্লকসের মতো। ইন্টারেস্টিং। প্রত্যেকটা পেপার হলো জ্ঞানের বিশাল কাঠামোর এক একটা ইট। যখন আমরা একটা পেপার পড়ি, আমরা শুধু ওইটুকুই জানি না, বরং সেটা জ্ঞানের বড় ছবিতে কোথায় ফিট করছে সেটাও বোঝার চেষ্টা করি। একদম। প্রত্যেকটা নতুন ফাইন্ডিং আগের জ্ঞানের উপর দাঁড়িয়ে তৈরি হয়। এটা একটা প্রশ্নও তোলে। কি প্রশ্ন? কিভাবে এই ছোট ছোট জ্ঞানের টুকরোগুলো জুড়ে বিজ্ঞানের বড় বড় থিওরি তৈরি হয়, আর আমরা কিভাবে সেই কন্টিনিউয়াস প্রসেসের অংশ হতে পারি। দারুণ ভাবনা তো। তাহলে এই নিয়মগুলো ফলো করলে শুধু যে সময় বাঁচবে তা নয়, বরং আমরা আরও গভীর, আরও চিন্তাশীল পাঠক হয়ে উঠব। যেটা আজকের এই ইনফরমেশন ওভারলোডের যুগে খুব দরকারি। চেষ্টা করে দেখাই যাক। অবশ্যই।